লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পঞ্চম পর্বের থিওরি অফ স্ট্রাকচার বিষয় থেকে ধারাবাহিকভাবে ক্লাস নিব। এখানে সপ্তম হয়েছে, এটা আমাদের পঞ্চম পর্ব হবে। আজকে এটা আমাদের প্রথম ক্লাস। তোমরা সবাই বইপত্র কিনে নাও। থিওরি অফ স্ট্রাকচার একটা চেইন সাবজেক্ট আর কি। গত সেমিস্টারে তোমরা স্ট্রাকচারাল মেকানিক্স পড়েছিলে, তারই ধারাবাহিকতায় থিওরি অফ স্ট্রাকচার। যারা যারা মেকানিক্সে ভালো ছিলে, থিওরি অফ স্ট্রাকচার বুঝতে অসুবিধা হবে, হঠাৎ করে সুবিধা হবে আর কি। হঠাৎ করে থিওরি অফ স্ট্রাকচার ক্লাস বুঝতে একটু অসুবিধা, এই জন্য মেকানিক্সের অনেক বিষয় থেকেই আমরা থিওরি অফ স্ট্রাকচার বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য মেকানিক্সের অনেক বিষয় কিন্তু আমাদের এখানে লাগবে, এই বিষয়টা মাথায় রেখো। যাদের দুর্বলতা আছে অবশ্যই মেকানিক্স অফ স্ট্রাকচারাল মেকানিক্স যে বইটা আছে সেটা আমাদের আরেকবার একটু দেখে নিতে হবে। এটা আমাদের প্রথম ক্লাস। আমরা আজকে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হলো, প্রথমে আমরা সাবজেক্টের ক্রেডিট নিয়ে আলোচনা করব। ক্রেডিট কি সে সম্পর্কে তো তোমরা জানো। এটা নিয়ে এই সাবজেক্টের ক্রেডিট কত এবং সেখান থেকে মার্ক ডিস্ট্রিবিউশন, এগুলি নিয়ে আলোচনা হবে প্রথমে। তারপরে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় থেকে বিমের প্রকারভেদ, লোড, এই কয়টা বিষয় আমরা আজকে আলোচনা করব। আজকে প্রথম ক্লাস, এর জন্য আমরা খুব বেশি আলোচনায় যাব না, দীর্ঘ আলোচনায় যাব না। যতটুকু দেওয়া হবে, আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে যেহেতু ক্লাস নিচ্ছি, সেহেতু ক্লাসগুলি বারবার থাকবে, গ্রুপে থাকবে, সেহেতু তোমরা বারবার দেখলে আশা করি বিষয়গুলি সলভ হবে। এবং যদি কোনো প্রবলেম থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রবলেমটা লিখে জানাবা, আমি চেষ্টা করব সেটার উত্তর দিতে। তাহলে প্রথমে আমরা ক্রেডিট নিয়ে আলোচনা করি। এই সাবজেক্টের টিপিসি অর্থাৎ থিওরি, প্র্যাকটিক্যাল এবং ক্রেডিট যেটা আছে, থিওরি আছে 2, প্র্যাকটিক্যাল আছে 3 এবং ক্রেডিট হচ্ছে 3। 3 ক্রেডিট, এই 3 ক্রেডিট মানে হচ্ছে থিওরি সাবজেক্ট হয় একটা ক্লাস, একটা সিঙ্গেল থিওরি ক্লাস তোমাদের 45 মিনিট ক্লাস হয় এবং 3টা 45 মিনিট মিললে একটা প্র্যাকটিক্যাল ক্লাস হয়। সেহেতু আমাদের এখানে তোমাদের এই যে প্র্যাকটিক্যাল 3 মানে আসলে হচ্ছে 1 এবং থিওরি প্রতি সিঙ্গেল ক্লাস মানে সিঙ্গেল, সেহেতু 2 মানে হচ্ছে 2। তাহলে 2 আর 1 3, সেহেতু আমাদের এখানে টোটাল আসলে এক সপ্তাহে থিওরি অফ স্ট্রাকচারের ক্লাস হচ্ছে টোটাল 3টা এবং প্রতি ক্রেডিটে মার্ক হচ্ছে আমাদের 50 করে। সেহেতু যেহেতু আমাদের মোট ক্রেডিট আছে, সেহেতু আমাদের মোট মার্ক হচ্ছে 3 ইন্টু 50 সমান 150। যেখানে আমরা আগেই বললাম যে থিওরিতে 2 ক্রেডিট আছে, সেহেতু 2 ইন্টু 50 100 মার্ক হচ্ছে তাত্ত্বিক, এবং ব্যবহারিক হচ্ছে প্রতি 3 মানে হচ্ছে 1, 6 হলে হতো 2, তাহলে 3 মানে 1, 1 গুণন 50 সমান 50। এই এই যে তাত্ত্বিক 100 এবং ব্যবহারিক 50, এটা আবার দুই ভাগে বিভক্ত। তোমাদের এই তাত্ত্বিক 100 যে মার্ক আছে, এটা দুইটা ভাগে ভাগ হবে। একটা হবে থিওরি কন্টিনিউয়াস এবং আরেকটা হবে থিওরি ফাইনাল। থিওরি কন্টিনিউয়াস মানে হচ্ছে তোমরা এই যে ক্লাসগুলি করবা, রেগুলার করবা এবং বাড়ির কাজ যেগুলি দেওয়া হবে এগুলি যদি তোমরা ঠিকঠাক মতো ক্লাস করো, কাজগুলি করো, তাহলে এই থিওরি কন্টিনিউয়াসে ভালো মার্কস পাবা। এই থিওরি কন্টিনিউয়াস হচ্ছে 40 এবং থিওরি ফাইনাল হচ্ছে 60। এই থিওরি ফাইনাল 60 মার্কে তোমরা ফাইনাল পরীক্ষায় দিবা এবং ব্যবহারিক 50 আছে, এটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে 25 এবং প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে 25। তাহলে আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা আমাদের প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে বিম। বিম কি অলরেডি তোমরা স্ট্রাকচারাল মেকানিক্সে হালকা ধারণা পেয়েছিলা। এই এই থিওরি অফ স্ট্রাকচারে আমরা বিস্তারিত আলোচনা করব। বিম হচ্ছে প্রস্থচ্ছেদের তুলনায় লম্বা। আমরা জানি যে কোনো দণ্ডের দৈর্ঘ্য থাকে এবং প্রস্থ থাকে, তুলনামূলক হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে লম্বা অংশটা এবং প্রস্থ হচ্ছে তুলনামূলক ছোট যে পার্শ্ব, সেটাকে আমরা প্রস্থ বলি।
তাহলে প্রস্থের তুলনায় লম্বা যে কোনো দণ্ড যা এক বা একাধিক সাপোর্টের উপর অবস্থান করবে, এই সাপোর্টটা একটার উপরও হতে পারে বা দুইটা সাপোর্টও হতে পারে। একটা বিমের দুইটা প্রান্ত থাকে, দুই পাশেই সাপোর্ট থাকতে পারে, বা সেই বিমের মাঝখানে অনেকগুলি সাপোর্ট থাকতে পারে। এবং কি করবে, এই বিমটা কি করবে, অবশ্যই উলম্ব লোড বহন করবে। যে লোডটা বহন করবে সেটা উলম্ব লোড হবে। তাহলে সেই ধরনের স্ট্রাকচারকে আমরা কি বলবো, বিম বলবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দ, যে লোডটা হবে অবশ্যই উলম্ব লোড, তখনই কিন্তু এটার বিম হবে। তাহলে আমরা থিওরি পড়লাম, এখন এটার চিত্র দেখি। যে আমরা একটা চিত্র দিছি এখানে, দেখো এই যে, দেখো এই যে এটাকে বলে ফ্রেম স্ট্রাকচার। ফ্রেম স্ট্রাকচারের এই যে খাড়া যেগুলি দেখতে পারছো, এগুলি হচ্ছে কলাম, এবং এই কলাম যেখানে স্পর্শ করেছে সেটা হচ্ছে বিম। এই যে হরিজন্টাল বা অনুভূমিক বরাবর যে কাঠামো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিম। আর একটু ক্লিয়ার আমরা একটা চিত্র দেখি, যে এই চিত্রে দেখতে পাচ্ছ এখানে দেখো ফ্রেম স্ট্রাকচার। ফ্রেম স্ট্রাকচারে এগুলি হচ্ছে বিম, এগুলি হচ্ছে বিম, এই যে এগুলি, এগুলি আমাদের বিম, এবং এগুলি হচ্ছে কলাম, এগুলি হচ্ছে কলাম। আশা করি বিম কি সে সম্পর্কে আইডিয়া হয়েছে তোমাদের। এখন আমরা দেখব এই বিম কত ধরনের হতে পারে। বিম সাধারণত 5 প্রকার। প্রথমটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম, তারপরে আছে ক্যান্টিলিভার বিম, তারপরে আছে ঝুলন্ত বিম, তারপরে আবদ্ধ বিম এবং অবিচ্ছিন্ন বিম। সবগুলির ইংরেজি মিনিংও শিখবা। সাধারণভাবে স্থাপিত বিম, বা ইংরেজিতে আমরা বলি সিম্পলি সাপোর্টেড বিম। তাহলে সিম্পলি সাপোর্টেড বিম কি, যে সকল বিমের এক প্রান্তে হিঞ্জ সাপোর্ট এবং আরেক প্রান্তে রোলার সাপোর্ট থাকে তাকে সাধারণভাবে স্থাপিত বিম বলে। তাহলে আমাদের বিম চিনতে গেলে আমরা সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে বিম কেমন সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমাদের বিম চেনার আগে অবশ্যই সাপোর্ট চিনতে হবে। তাহলে আমরা বলছি যে এক পাশে হিঞ্জ সাপোর্ট এবং এক পাশে রোলার সাপোর্ট। তাহলে অবশ্যই তোমাকে হিঞ্জ সাপোর্টের চিত্রে দেখতে পাচ্ছ, এই যে পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট বলে, এভাবে দেখতে পাচ্ছ। এই পিন সাপোর্ট এবং রোলার সাপোর্ট একই রকমই দেখতে, কিন্তু রোলার সাপোর্টের নিচে চাকা লাগানো থাকবে। এখানে দেখো দুইটা চাকা লাগানো থাকে, অথবা এখানে শুধু গোল একটা যদি চাকা দেয়া থাকে, এভাবে দেয়া থাকতে পারে। এভাবে যদি শুধু গোল একটা চাকা দেয়া থাকে তাহলে বুঝবো আমরা রোলার সাপোর্ট। আর যদি এরকম ত্রিভুজ আকার নিচে এভাবে কাটা থাকে তাহলে বুঝবো যে এটা আমাদের পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট। তাহলে পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট কোনটা, যে সাপোর্ট, এই সাপোর্টটা হচ্ছে, মনে করো বাস্তব উদাহরণ যদি আমরা দেখতে যাই, তাহলে একটা দরজার কবজা চিন্তা করো। দরজার কবজা কেমন, দরজা চাইলে খোলা যায় ঘুরে, কিন্তু দরজাকে চাইলে সামনে বা পিছনে টেনে নিয়ে যেতে পারি না, বা উপরে বা নিচে টেনে নিয়ে যেতে পারি না। এই ধরনের সাপোর্ট হচ্ছে পিন সাপোর্ট। অর্থাৎ পিন সাপোর্ট সামনের দিকে আসবে না বা পিছনের দিকে যাবে না, উপরের দিকে উঠবে না বা নিচের দিকে নামবে না, কিন্তু ঘুরবে। তোমরা জানো যে আমরা গত পড়েছিলাম, গত সেমিস্টারেই পড়েছিলাম, যে আমরা কন্ডিশন পড়েছিলাম, শর্ত, সাম্যাবস্থার শর্ত হচ্ছে 3টা মোট। একটা হচ্ছে অনুভূমিক উপাংশগুলির যোগফল 0। এই যে সামনে যদি আসতে পারে তাহলে সেটার উপাংশ আমরা 0 বলি। অর্থাৎ মনে করো সামনের দিকে আমরা টেনে নিয়ে আসতে পারি, তাহলে এই ধরনের ইয়েতে আমাদের সেই উপাংশটা 0 হবে। তাহলে হিঞ্জ সাপোর্ট কি সামনে বা পিছনে টেনে নিয়ে যাওয়া যায় না, তাহলে এটার ক্ষেত্রে 0 হবে না। বা উপরের দিকে আমরা টেনে নিয়ে যেতে পারছি না বা নিচের দিকে টেনে নিয়ে যেতে পারছি না, তাহলে এটা হচ্ছে উলম্ব বা সামেশন অফ ভি, এটাও 0 না, কিন্তু এটা ঘুরছে। এই ঘোরার এই কন্ডিশন, এটাকে আমরা মোমেন্ট বলি। আমরা পরবর্তীতে মোমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে যদি ঘোরে তাহলে সেক্ষেত্রে আমরা সামেশন অফ এম সমান 0 বলবো, আর যদি না ঘোরে তাহলে 0 বলতে পারবো না। তাহলে এই সাপোর্টের ক্ষেত্রে আমরা কি বুঝলাম, এই সাপোর্টের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে সামেশন অফ এইচ যেটা আছে এটা 0 না, অর্থাৎ কত আমরা জানি না। সামেশন অফ ভি এটা কত, এটাও 0 না, কেন, এটা উপরে বা নিচে যায় না। কিন্তু এই সাপোর্টের ক্ষেত্রে সামেশন অফ এম সমান 0 হবে, কেন, এই সাপোর্ট ঘোরে, দরজা তো ঘোরে, নাহলে তো খুলতো না। তাহলে হিঞ্জ সাপোর্টের এই কন্ডিশন মনে রাখতে হবে। হ্যাঁ, আর এই 3টা যদি 0 হয় সেই অবস্থাকে আমরা বলি সাম্যাবস্থার শর্ত। রোলার সাপোর্ট, এখন রোলার সাপোর্ট কি চাকা লাগানো আছে, দেখো চাকা যদি লাগানো থাকে তাহলে সামনে বা পিছনে যদি তাকে টেনে নিয়ে যেতে চাই
তাহলে সেটা সামনে বা পিছনে আসবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কন্ডিশন কি হবে, সামেশন অফ, আমরা আগেই বলেছি যদি সামনে বা পিছনে আনতে পারি তাহলে সেটা সামেশন অফ এই সমান আমরা 0 লিখতে পারবো। কিন্তু চাকা থাকলেও, এটার বাস্তব উদাহরণ মনে করো ট্রেন, এই ট্রেন কি উপরে বা নিচে নিয়ে যাওয়া যাবে? যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি না যায় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো এটা আননোন, হোয়াট দিব, তাহলে সামেশন অফ ভি সমান আননোন। কিন্তু ট্রেন বা বাস, মনে করো বাস কি করবে, সেটা চাইলে ঘুরতে পারে না। হ্যাঁ, ট্রেন বা বাস ঘুরে, আমরা জানি, সেক্ষেত্রে সেটাও শূন্য হবে। তাহলে এখানে কন্ডিশন দেখো যে রোলার সাপোর্টের ক্ষেত্রে সামেশন অফ এই সমান 0, সামেশন অফ এম সমান 0, আবার পিন সাপোর্টের ক্ষেত্রে সামেশন অফ এম সমান 0। তাহলে এই কন্ডিশনগুলি মনে রাখতে হবে যে কোন সাপোর্টের কন্ডিশন কেমন, কেন আমরা পরবর্তীতেই আমরা এই যে মোমেন্টের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের প্রবলেম করব। এই কন্ডিশন যদি না জানে তাহলে কিন্তু প্রবলেম করতে আমাদের এই যে প্রতিক্রিয়া যে বলগুলি আছে সেটা বের করতে অসুবিধা হবে যদি কন্ডিশন না জানো। কেন এই যে আমরা এখানে দেখো সামেশন অফ এম সমান 0 লিখতে পারি, এই সাপোর্টেও দেখো সামেশন অফ এম সমান 0 লিখতে পারি, তাহলে সেখান থেকে প্রতিক্রিয়া বল বের করতে পারবো। কিন্তু এখানে কিন্তু চাইলেই আমরা সামেশন অফ ভি সমান 0 বা সামেশন অফ এইচ সমান 0 লিখতে পারি না। তাহলে এই বিষয়গুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা দুইটা সাপোর্ট চিনলাম, টোটাল আমাদের 3টা সাপোর্ট আছে, তার মধ্যে 2টা সাপোর্ট চিনলাম। আমরা একসাথে 2টা কাজ করছি, আমরা এখানে সাপোর্ট চিনছি এবং একসাথে আমরা বিম চিনছি। তাহলে বিম চিনলাম, টোটাল 5 প্রকার বিম দেখছি, তার মধ্যে আমরা 1 প্রকার বিম দেখলাম যে সাধারণভাবে স্থাপিত বিম, এবং সাপোর্ট দেখলাম 2টা, সাপোর্ট টোটাল 3টা আছে আমাদের, আরেকটা সাপোর্ট আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। তারপরে যে বিমটা আছে সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম কাকে বলে? যে সকল বিমের এক প্রান্ত আবদ্ধ সাপোর্ট। তাহলে এই যে আমরা বলেছি যে তোমাকে এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে কন্ডিশন, এই কন্ডিশন মনে না রাখলে কিন্তু হবে না। সাপোর্ট কন্ডিশনের উপর বিমটা কেমন সেটা নির্ভর করে। তাহলে এটা কেমন, এটা হচ্ছে আবদ্ধ সাপোর্ট থাকতে হবে, এক প্রান্ত আবদ্ধ সাপোর্ট থাকবে এবং আরেক প্রান্ত মুক্ত থাকতে হবে, তাহলে সেটাকে ক্যান্টিলিভার সাপোর্ট বলে, ক্যান্টিলিভার বিম বলে। ক্যান্টিলিভার বিম তাহলে কেমন, এক প্রান্তেই সাপোর্ট থাকবে আর এক প্রান্ত ফ্রি থাকবে। তাহলে এবং যে সাপোর্টটা থাকবে সেই সাপোর্টটা আমরা কিছুক্ষণ আগেই 2টা সাপোর্ট দেখছি, হিঞ্জ সাপোর্ট এবং রোলার সাপোর্ট, সেই 2টা সাপোর্ট কিন্তু হবে না। এখানে আর একটা নতুন সাপোর্ট দেখছি, সেটা হচ্ছে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট মানে বাংলায় বললে সেটা হচ্ছে আবদ্ধ সাপোর্ট। আবদ্ধ মানে সব দিক থেকেই আবদ্ধ, অর্থাৎ সামনে বা পিছনে এটাকে যদি আমরা টানি তাহলে সেটা আসবে না। তাহলে এটার ক্ষেত্রে আমরা সামেশন অফ এই সমান 0 লিখতে পারবো না, যেহেতু সামনে বা পিছনে আসে না। সামেশন অফ ভি উপরে বা নিচে যদি টানি সেটা কিন্তু আসবে না। আবার যদি এটাকে ঘোরাতে চাই ঘুরবে না, কেন, এটা তো ফিক্সড অবস্থায় আছে। তাহলে সেই ধরনের সাপোর্ট, এটা 0 না, এটাতেও আননোন হবে। তাহলে এই ধরনের সাপোর্টকে আমরা বলছি ফিক্স সাপোর্ট। তাহলে ফিক্স সাপোর্ট থাকবে এক পাশে, আর এক পাশে ফ্রি থাকবে। এই ধরনের বিমকে আমরা কি ধরনের বিম বলছি? ক্যান্টিলিভার বিম। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তাহলে 2টা শিখলাম আমরা, সাধারণভাবে স্থাপিত বিম এবং ক্যান্টিলিভার বিম। 3rd নাম্বার যে বিমটা আছে আমাদের সেটা হচ্ছে ঝুলন্ত বিম। তাহলে যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্ত সাপোর্টের বাইরে বর্ধিত অবস্থায় লোড বহন করে তাকে ঝুলন্ত বিম বলে। তাহলে এখানে চিত্রটা ভুল হয়েছে, বলছে কি আমরা যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্ত সাপোর্টের বাইরে বর্ধিত অবস্থায় থাকে। আমি চিত্রটা তোমাকে এঁকে দেখাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই একটা সাধারণভাবে স্থাপিত বিম দেখেছিলাম, আমরা চিত্রটা এখানে এঁকে দেখাচ্ছি তোমাকে। এই মনে করো একটা বিম আছে আমাদের, এই বিমের এই পাশে আছে মনে করো হিঞ্জ সাপোর্ট, প্রথম যেটা দেখলাম আমরা সাধারণভাবে স্থাপিত বিম, এই পাশে আছে রোলার সাপোর্ট বা এই পাশেও হিঞ্জ সাপোর্ট থাকতে পারে। এখন মনে করো এই বিমের বর্ধিত অংশ আছে, এই বিমের এখানে বর্ধিত অংশ আছে, এই পাশে বর্ধিত অংশ আছে, অর্থাৎ এই যে অংশটুকু এই সাপোর্টের তুলনায় কি অবস্থায়, ঝুলে আছে না, ঝুলন্ত অবস্থায় আছে। এটা এক পাশে থাকতে পারে বা উভয় পাশে থাকে। এই পাশে দেখো, এই পাশে কি অবস্থায় আছে, ঝুলন্ত অবস্থায় আছে। এই জন্য এই ধরনের বিমকে আমরা কি বিম বলি? ঝুলন্ত বিম বলি। আশা করি বিষয়টি বুঝতে পারছো। পরবর্তী আমাদের যে বিমটি আছে সেই বিমটির নাম হচ্ছে আবদ্ধ বিম। আবদ্ধ বিম মানে যে সকল বিমের উভয় প্রান্তই দৃঢ়ভাবে আবদ্ধ বিম বলে। তাহলে আবদ্ধ বিম আর কিছুক্ষণ আগে আমরা শিখেছি ক্যান্টিলিভার বিম, দুটার মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে যে আবদ্ধ বিমের দুই পাশেই দেখো ফিক্স সাপোর্ট আছে,
কিন্তু ক্যান্টিলিভার বিমের এক পাশে ফিক্স সাপোর্ট থাকবে এবং এক পাশে ফ্রি থাকবে। তাহলে আবদ্ধ বিম এবং আবদ্ধ বা ফিক্স বিমে আর ক্যান্টিলিভার বিমের মধ্যে পার্থক্য কি? ক্যান্টিলিভার বিমের এক পাশে সাপোর্ট থাকে ফিক্স সাপোর্ট, এবং ফিক্সড বিমের ক্ষেত্রে উভয় পাশেই ফিক্সড ইন থাকে। তাহলে উভয় পাশে যেহেতু ফিক্সড ইন, তাহলে এখানে দেখো আমাদের অজানা ইকুয়েশন কয়টা? তিনটা। আমরা কিছুক্ষণ আগেই দেখাইছি যে আবদ্ধ প্রান্ত থাকলে সেখানে অজানা ইকুয়েশন হয় তিনটা। সেহেতু এই যে ফিক্সড বিমের ক্ষেত্রে এ পাশেও আমাদের অজানা ইকুয়েশন তিনটা। তাহলে এই বিমের ক্ষেত্রে অজানা ইকুয়েশন ছয়টা। যে বিমে অজানা ইকুয়েশন তিনটা থাকবে সেই ধরনের বিমকে আমরা সলিউশন করতে পারি, সহজে সলিউশন করেও আমরা এসএফডিবিএমডি ডায়াগ্রাম আঁকতে পারি। কিন্তু তিনের অধিক যদি হয়, এখানে দেখো ছয়টা, এই ধরনের বিমকে আমরা সহজে সলিউশন করতে পারি না। এই জাতীয় স্ট্রাকচারকে বলা হয় ইনডিটারমিনেট স্ট্রাকচার, আর যেগুলি সহজে সলিউশন করা যায় সেগুলো হচ্ছে ডিটারমিনেট স্ট্রাকচার। এগুলি তোমরা কিন্তু চাইলে এসএফডিবিএমডি সহজে আঁকতে পারবা না। আর আমরা যে সাধারণভাবে স্থাপিত বিম যদি হয় বা ক্যান্টিলিভার বিম যদি হয়, আমাদের মোট ইকুয়েশন তিনটা আছে সর্বোচ্চ, তাহলে সেই ধরনের বিম আমরা সহজেই এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা চাইলে আঁকতে পারবো। আশা করি বিষয়টি বুঝেছো। এবং পরবর্তী আমাদের যে বিমটা আছে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন বিম। তাহলে অবিচ্ছিন্ন বুঝতেই পারছো যে বিচ্ছিন্ন না। তাহলে যে সকল বিম দুই বা ততোধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে অবিচ্ছিন্ন বিম বলে। অর্থাৎ এখানে দেখো যে দুইয়ের অধিক বিম আছে, তাহলে এখানে একটা বিম এখানে কাটা নাই, চলছেই, পরে আরেকটা বিম, দুইটা সাপোর্টের মধ্যবর্তী যে অংশ থাকে সেটাকে বলা হয় স্প্যান, এবং এই স্প্যানের মাঝখানে যে বিমটা থাকে সেটা হচ্ছে একটা বিম। তাহলে এখানে একটা বিম, দুইটা বিম, তিনটা বিম, এখানে এই বিম তিনটা বিম হলেও সেটা একটা বিমের মতোই চলে গেছে। এই জন্য দেখো এই ধরনের বিমকে আমরা বলছি অবিচ্ছিন্ন বিম বা ইংরেজিতে বলে কন্টিনিউয়াস বিম। আশা করি 5 প্রকার বিম সম্পর্কে ধারণা হয়েছে। এখন এই বিমের উপর আমরা বললাম যে লোড বহন করে এই বিম। তাহলে এই বিমের উপর কী ধরনের লোড বহন করে? আমরা বলেছি যে বিমের উপর যে লোড থাকে সেটা হচ্ছে উলম্ব লোড। এই উলম্ব লোড আবার কত ধরনের হয় সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কোনো কাঠামোর উপর, তাহলে লোড কি আগে সেটা আমরা জানি যে কোনো কাঠামোর উপর আগত বিভিন্ন প্রকার বলকে লোড বলে। এই লোড আবার 3 রকম হয় সাধারণত। সেটা হচ্ছে কেন্দ্রীভূত বা বিন্দু লোড, ইংরেজিতে বলে পয়েন্ট লোড, সমভাবে বিস্তৃত লোড বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এবং অসমভাবে বিস্তৃত লোড বা ইউনিফর্মলি ভ্যারিং লোড। তাহলে প্রথমে আসো আমরা কেন্দ্রীভূত বা বিন্দু লোড বলি কাকে। বুঝতেই পারছো, বিন্দু লোড মানে একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে যে লোড, তাকে আমরা বলি কেন্দ্রীভূত বা বিন্দু লোড। চিত্র দেখলে ভালো বোঝা যাবে। এই যে এখানে একটা বিম দেখতে পাচ্ছ, এই বিমের উপর একটাই লোড আছে এবং একটা বিমের একটা নির্দিষ্ট বিন্দুতেই একটা খারাপভাবে অবস্থান করতেছে পি লোড। তাহলে এই যে লোডটা, এই লোডটাকে আমরা বলছি কেন্দ্রীভূত বা বিন্দু লোড। এই লোড বিম এগুলি কিন্তু সাপোর্ট, এগুলি কিন্তু চিনতে হবে। এগুলি যদি না চেনা যায় তাহলে কিন্তু আমাদের এই থিওরি অফ স্ট্রাকচারে এই আমরা পরবর্তী যে ম্যাথগুলি করব সেগুলি কিন্তু সলিউশন করতে কষ্টকর হয়ে যাবে। শুধু আজ থেকেই তোমাদের যদি বই নাও থাকে, আমার এখানে লেকচারটা দেখো ক্লিয়ারলি দেয়া আছে। এই লেকচার দেখে দেখে কয়েকবার দেখলে আশা করি বিষয়গুলি আত্মস্থ হয়ে যাবে। তারপরে আমরা 2 নম্বর যে লোডের কথা বলেছিলাম সেটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। তাহলে বুঝতেই পারছো সমানভাবে বিস্তার লাভ করেছে যে লোড, অর্থাৎ যে সকল বিমের লোড সমভাবে বিস্তৃত অবস্থায় থাকে তাকে সমভাবে বিস্তৃত লোড বলে। চিত্র দেখলে বুঝতে পারবা। এখানে দেখো এই যে সমানভাবে, এখানে দেখো এখানে 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 সমানভাবে বিস্তৃত অবস্থায় আছে। অর্থাৎ প্রতি 1 মিটারে মনে করো যদি 2 কেজি লোড থাকে, তাহলে 2 মিটারে থাকবে 4 কেজি, 3 মিটারে থাকবে 6 কেজি। তাহলে এটা এভাবে না লিখে তখন আমরা লিখি কি 2 কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে লোড আছে 2 কেজি করে। অর্থাৎ তাহলে এখানে যদি 10 মিটার হয় তাহলে মোট লোড কত? 10 দুগুণে 20 কেজি। এভাবে বোঝানোর জন্য আমরা সমভাবে বিস্তৃত লোড টার্মটি ইউজ করি। আশা করি সমভাবে বিস্তৃত লোড বিষয়টি বুঝতে পারছো। আমাদের পরবর্তী যে লোডটা আছে সেটা অসমভাবে বিস্তৃত রয়েছে, বাট এখন বুঝতে পারছো যে সমানভাবে বিস্তার লাভ করে নাই। যদি বিস্তৃত লাভ না করে তাহলে সেই ধরনের লোডকে আমরা বলছি অসমভাবে বিস্তৃত লোড। এখানে দেখো যে এখানে মনে করো 1 মিটারে যদি 2 কেজি লোড থাকে, 2 মিটার 2 মিটার আসলে এখানে দেখো লোডের অর্ডিনেট বেড়ে গেছে এখানে। তারপর একটা নির্দিষ্ট হারে যদি লোডটা এটা বাড়তে থাকে, এখানে মনে করো 8 কেজি পার মিটার দেওয়া আছে, তাহলে প্রতি 1 মিটারে
সেই অনুপাতে লোডটা কমছে, অর্থাৎ 8 কেজি পার মিটার অনুপাতে এদিকে কমছে বা এদিকে বাড়ছে, এভাবে যদি বোঝায় তাহলে সেই ধরনের লোডকে আমরা বলছি অসমভাবে বিস্তৃত লোড। তাহলে আজকে আমরা আর নতুন কিছু পড়ব না, যতটুকু পড়েছি তাহলে আমরা পড়েছি আসলে 2 ধরনের টপিকস, একটা হচ্ছে বিম, ঠিক 2 ধরনের না 3 ধরনের টপিকস পড়েছি। একটা হচ্ছে বিম এবং বিমের প্রকারভেদ, তারপরে আমরা বিম পড়তে যেয়ে দেখেছি সাপোর্টের উপর নির্ভর করে বিম হয়, সেই সাপোর্ট আছে 3 ধরনের। আর তারপরে আমরা দেখলাম যে বিমের উপর যে ধরনের লোড আসে, 3 ধরনের লোড আসে, সেই লোড 3 ধরনের লোড। এতটুকুই তোমরা আশা করি ভালো মতো দেখে নেবে, তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে বিম বলতে তুমি কি বুঝো। 2 নম্বর প্রশ্ন, বিম কত প্রকার ও কী কী, বিস্তারিত আলোচনা চিত্র সহ আলোচনা করবে। 3 নম্বর প্রশ্ন, লোড বলতে কি বুঝো। এবং 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে লোড কত প্রকার ও কী কী, এবং এই যে লোডগুলি চিত্র সহ দেখাও। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো, আমি সেই কমেন্ট সেকশনে গুলি দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সবাই তোমাদের বোর্ড, রোল, শিফট, আজকে প্রথম শিফট, দ্বিতীয় শিফট, সবাই একসাথেই এই ক্লাসের কমেন্ট বক্সে লিখবা রোল, শিফট, গ্রুপ, এই বিষয়ে যেগুলি আছে নাম দেওয়ার দরকার নাই, রোল, শিফট, গ্রুপ থাকলে আমরা নাম খুঁজে নেব। ধন্যবাদ সবাইকে।